নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জল্পনায় বিশ্বাস করি না, 21-এ যেটা বেঁচে গেছে 26-এ সাফ। শ্রমিক সাক্ষাৎ শেষে বড় বার্তা দিলীপের। চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান পুলিশ আটকাতেই যা ঘটল। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস, বাবাও জন্মেছেন এদেশেই, তাও এলো এনআরসি নোটিশ। তীব্র ক্ষোভ প্রকাশ মমতার। কলেজে কলেজে চাকরি করছে তৃণমূলের নেতা কর্মীরাই 50 জনের ছবি তুলে ধরলেন শুভেন্দু। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া, পুলিশের গুলিতে নিহত 11, গ্রেপ্তার শতাধিক। সিদ্দিকুল্লাহকে ফোন মুখ্যমন্ত্রীর, 5 মিনিটের কথার পরে মন্ত্রী কি বললেন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। 21-এর আগে জল্পনা যখন তুঙ্গে, ঠিক এমন সময় দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট বললেন, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। 21-এ সাফ হয়নি, যেটা বেজে গেছে 26-এ সাফ। এমন ধারণা তৈরি হয়েছে যে 21শে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। এবং আজকে আপনারা আশা, কারণ অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধমদে ছিলেন যে দিলীপ ঘোষ কি করবেন, কি বলবেন। দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা এটা একটা বড় অস্ত্র, পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয় বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19-এ হাফ, 21-এ সাফ। 21-এ সাফ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাফ। বিজেপি নিরন্তর এগোচ্ছে, নির্বাচনে ভালো ফল হয়েছে। আমার ধারণা, শ্রমিকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমাদের যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি যখন রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই, এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার থেকে সিনিয়র লিডার, তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে কাজ করতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। গতকাল দিলীপ ইস্যুতে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা, হেসে বলেন শ্রমিক। আজ দিলীপ সাক্ষাৎ এর দিন শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেন, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোনো ভুল হতে পারে, ক্ষণিকের জন্য কোনো দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে যে দলের বাইরে চলে গেছেন সে। চাকরি ফেরাতে নবান্ন চলো অভিযান, শিক্ষাকর্মীদের দুর্যোগ মাথায় নিয়ে মঙ্গলবার চাকরি ফেরাতে দাবিতে পথে নেমেছেন তারা। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চ এর ব্যানারে এদিনের নবান্ন অভিযান মিছিল শুরু হয় হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন সদনের সামনে থেকে। ফাঁসিতলা চার্চ রোড হয়ে বঙ্কিম সেতুর নিচে সেই মিছিল পৌঁছতেই আটকায় পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন অভিযান থেকে পিছু হতে নারাজ চাকরিহারারা। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর সেখানে বসে পড়েন তারা। পুলিশ সূত্রে খবর, হাওড়া পুরসভা পর্যন্ত এই মিছিলের অনুমতি রয়েছে, ফলে বঙ্কিম সেতুতে ওঠার আগেই তা আটকানো হয়। এদিকে সেখান থেকে শুরু হয় স্লোগান দেওয়া। আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্য শিক্ষাকর্মীদের দাবি সরকারের কান অবধি পৌঁছাচ্ছে না, যদি বা পৌঁছায় ব্যারিকেড দিয়ে দাবিদারদের আটকানো হচ্ছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতেই এই কর্মসূচি, তা আটকে দেওয়ার কোনো কারণ নেই। এভাবে আটকানো হলে বঙ্কিম সেতুর নিচে অবস্থানে বসবেন বলেও জানিয়েছেন তারা। চাকরিতে পুনর্বহাল সহ 4 দফা দাবির সামনে রেখে এদিনের এই নবান্ন অভিযান। ওএমআর শিট প্রকাশ, যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশের দাবি তোলেন এদিন পথে নামা প্রায় 4000 চাকরিহারা শিক্ষাকর্মী। উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়ে কোচবিহার দিনহাটার এক বাসিন্দার কাছে এলো এনআরসি নোটিশ। নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। ঘটনা প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইংরেজি ও বাংলা ভাষায় লেখেন, আমি হতবাক ও বিচলিত যে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এই বাংলার কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ইস্যু করেছে। গত 50 বছর ধরে তিনি এখানকার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়ার কিছু নয়। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং তাদের নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে। ক্ষুব্ধ মমতার অভিযোগ, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার একটি হলো বিজেপির একটি অপচেষ্টা।
এই অবস্থায় সমস্ত বিরোধী দলগুলোকে একজোট হওয়ার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস হলে বাংলা চুপ করে থাকবে না। অন্যদিকে উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ পাঠানোয় হতবাক স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, জন্মগতভাবে উত্তম দিনহাটার বাসিন্দা। তাদের পরিবার 5 পুরুষ ধরে এলাকায় পরিচিতি। জানা গেছে, নোটিশে উত্তমকে বলা হয়েছে আগামী 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখাতে পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এই বিষয়ে উত্তম জানিয়েছেন, দিনহাটায় জন্মেছি, আমার বাবাও দিনহাটায় জন্মেছেন। আমার বয়স এখন 50 বছর। আমার বাবা কোনোদিন অসমে গিয়েছেন কিনা সেটা না জানলেও আমি কোনোদিন অসম যাইনি। এই নোটিশের অর্থ কি? আতঙ্কিত হয়ে পড়েছি। কসবাকাণ্ডের পর বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাদাগিরির ছবি সামনে এসেছে। কসবাকাণ্ডে অভিযুক্তরাও তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আবার বিভিন্ন কলেজে স্থায়ী ও অস্থায়ী কর্মী হিসেবে তৃণমূলের নেতা কর্মীরা রয়েছেন বলে অভিযোগ। এই আবহে মঙ্গলবার ভাইপো গ্যাংয়ের তালিকা প্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহরমের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে অংশগ্রহণের ছবিও তিনি দেখালেন। এদিন সাংবাদিক বৈঠকে 50 জনের ছবি দেখান বিধানসভার বিরোধী দলনেতা। তারপর তিনি বলেন, যোগ্যরা সুযোগ পায়নি, বিভিন্ন কলেজে তৃণমূল নেতা কর্মীদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। সেই সব ছবিতে তৃণমূল ও টিএমসিপির কোনো নেতা নেত্রী কোথায় চাকরি পেয়েছেন সেসব তুলে ধরেন শুভেন্দু। তার মধ্যে যেমন রয়েছে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকি সাঁতরা, যিনি বর্তমানে অশিক্ষক কর্মী। আবার টিএমসিপি নেত্রী শিল্পা দাস, হীরালাল মজুমদার কলেজের কর্মী, আশুতোষ কলেজের টিএমসিপি প্রাক্তন জিএস উত্তরায়ণ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস লগ্নজিতা চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাসির বাগানি, সোনারপুর কলেজের কর্মী। 50 জনের ছবি দেখানোর পর শুভেন্দু বলেন, চাইলে এমন আরও 950 জন ছাত্র নেতার ছবি দেখাতে পারে। শাসক দলকে তোপ দিকে তিনি বলেন, অধিকাংশ কলেজের ছাত্র সংসদ রুমগুলোকে নোংরামির জায়গায় পরিণত করেছে। এক শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে কিছু বলেন না, আরেক দল অযোগ্য হয়ে প্রিন্সিপাল হয়েছে, তাই শাসক দলের ছাত্রদের চটাতে চায় না। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া। গোটা দেশ জুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ। আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। সোমবার পুলিশের গুলিতে দেশ জুড়ে 11 জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার শতাধিক, পাশাপাশি বহু পুলিশ কর্মী আহত হয়েছেন। আফ্রিকার দেশটিতে নির্দিষ্ট করে 7 জুলাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের বিষয়টি তাৎপর্যপূর্ণ। 1990 সালে কেনিয়া তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মইয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি উঠেছিল। সেই আন্দোলনের স্মরণে প্রতি বছর 7 জুলাই কেনিয়ার বিভিন্ন প্রান্তে জনসমাবেশ হয়। সোমবার তেমনই একটি সমাবেশে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবি ওঠে। আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে রাজধানী নাইরোবি শহরে প্রধান রাস্তাগুলোতে অবরোধ তৈরি করে পুলিশ। সেই অবরোধ উপেক্ষা করে এগোতে গেলেই প্রথমে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতে 11 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 52 জন পুলিশকর্মী আহত হয়েছেন। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লাহ জানিয়েছেন, প্রায় 5 মিনিট কথা হয়েছে তাদের। তার উপর হামলার ঘটনায় শাস্তির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে হামলার মুখে পড়েছিলেন গ্রন্থাগার মন্ত্রী। এই ঘটনার এর আগে মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ করে বলে জানিয়েছিলেন, রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। মঙ্গলবার সিদ্দিকুল্লাহকে ফোন করেন মুখ্যমন্ত্রী। সিদ্দিকুল্লাহ বলেন, মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি, তিনি বিচারের আশ্বাস দিয়েছেন, আশা করছি সুবিচার করবেন। তিনি এও জানিয়েছেন যে ঘটনায় 7 জনের গ্রেফতারি কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, পুলিশ জানে কারা অপরাধী, আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করবেন তিনি। হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লাহ। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি। এই ঘটনায় ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মন্ত্রী জানিয়েছিলেন, দল এবং প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। এরপরই তাকে ফোন করেন ফেরহাদ। তিনি জানান, এই ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে। এবার তাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। তারপরে সিদ্দিকুল্লাহ জানান, তাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।